এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে যে চ্যাপ্টার বা যে ক্লাসের সম্বন্ধে আলোচনা করবো সেটা ক্লাস 9 এর মেনলি পরিমিতি বেসড একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল। এটা পরিমিতির আন্ডারে আসে। তোমরা এই ধরনের কিছু অঙ্ক অলরেডি ক্লাস 8 এ থাকতে করে এসছো, চতুর্ভুজের ক্ষেত্রফল বা চতুর্ভুজের পরিসীমা সম্বন্ধে করে এসছো। আজকে বা আমরা যেটা জানবো সেটা চতুর্ভুজের সাথে সাথে আমরা ত্রিভুজও জানবো, ঠিক আছে? এরপরে আরো অনেক কিছু আছে, বৃত্ত আছে। ক্লাস 10-এ ওঠার পরে এই জিনিসগুলো, বৃত্ত থেকে তখন আসবে গোলক, চতুর্ভুজ থেকে আসবে আয়তঘনক, ঠিক আছে? তো এই ধরনের চোঙ আসবে, শঙ্কু আসবে, এগুলো সব ক্লাস 10-এ আছে, অর্থাৎ সব 3D শেপে চলে যাবে ক্লাস 10-এ। কিন্তু ক্লাস 9-এ এগুলোকে আমাদের আগে 2D শেপে ধারণা নিতে হবে। অলরেডি যেগুলো আমরা জেনে এসেছি যে আমরা চতুর্ভুজ, তার ক্ষেত্রফল, পরিসীমা, এগুলো সব আমরা জেনে এসেছি। তো তার সাথে সাথে এবার যেটা বললাম আমরা ত্রিভুজটাও জানবো। তো তার আগে যেটা প্রথম চ্যাপ্টার রয়েছে 15.1, অর্থাৎ এই চ্যাপ্টারের যে প্রথম যে অনুশীলনীটা রয়েছে সেটা হচ্ছে 15.1। 15.1-এ মেনলি তোমাদের চতুর্ভুজ সম্পর্কে আছে। চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র এবং তার সাথে সাথে বর্গক্ষেত্র রয়েছে। এবার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল জানার জন্য যে সূত্রগুলো দরকার, আমি পেছনে সেই সূত্রগুলো অলরেডি দেখো বোর্ডের মধ্যে লিখে রেখেছি। আমি একবার শুধুমাত্র সেগুলোকে আবার রিমাইন্ড করে দিচ্ছি। দেখো, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, পেছনে লেখা আছে। বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান একই রকম ভাবে 4 ইন্টু বাহু। কেন 4 ইন্টু বাহু? কারণ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেম হয়, তাই জন্য একটা বাহুর দৈর্ঘ্যের সাথে 4 গুণ করলে আমি 4টে বাহু পেয়ে যাবো, তার মানে পরিসীমা পেয়ে যাবো। পরিসীমা মানে কিন্তু বাউন্ডারি, অর্থাৎ ধারটা, প্রত্যেক চারিদিকে যে বাউন্ডারিটা, সেটাকে বলা হয় পরিসীমা। এবারে আমি আসছি ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে, অর্থাৎ আমার এই দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর যতটা এরিয়া জুড়ে আছে সেই গোটাটাকেই বলা হয় ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে মাঝখানের যতটা অংশ জুড়ে থাকে আর কি, মাঝখানে যতটা অংশ জুড়ে থাকে তাকে বলা হয় ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। যেহেতু দুটোই সেম, এদিকেও বাহু এদিকেও বাহু, দুটোই সেম, তাই বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। এবারে যেটা নতুন জিনিস, সেটা তোমরা আগে জানতে না, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এবার এটাই যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রে আসছে, তখন হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সমান সমান বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার। এবার দেখবে এখানে একটা বাহু, এখানে একটা বাহু, তার দুটোরই স্কয়ার, অর্থাৎ 2 বাহু স্কয়ার। 2 বাহু স্কয়ার মানে এটা রুট ওভারের ভেতরে আছে 2 বাহু স্কয়ার। রুটের ভেতরে বাহু স্কয়ার আছে জন্য আমি একটা বাহুকে যেহেতু রুটের বাইরে নিয়ে আসছি, তার মানে স্কয়ারটা উঠে গিয়ে শুধুমাত্র বাহু আসলো। তাহলে রুটের বাইরে চলে আসলো বাহু এবং রুটের ভেতরে 2 থেকে গেল। তাহলে কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট 2 ইন্টু বাহু, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আমি আবার বলছি, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে একক শুধুমাত্র এককই থাকে, কিন্তু যখনই ক্ষেত্রফলে আসবে তখন সেটা স্কয়ার ইউনিটে চলে যায়, অর্থাৎ বর্গ একক। মিটার থাকলে বর্গ মিটার, সেমি থাকলে বর্গ সেমি, সেটা মনে রাখতে হবে আমাদের। ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময়ের জন্য বর্গ, নইলে নাম্বার কেটে দেবে, বর্গ একক রাখতে হবে। এবং বাদ বাকি পরিসীমা বা কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে শুধুমাত্র একক থাকে। এই হলো 6টা ফর্মুলা। এই 6টা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো আপাতত আমি নিজে করি 15.2। তোমাদের পেজে বইয়ে দেখবে, তোমাদের কত নম্বর পেজে আছে এটা, এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে। তারপরেও আমি বলছি যে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, নইলে কিন্তু আমি একটা অঙ্কও করতে পারবো না। তোমাদের বইয়ের মধ্যে পেজ 205-এর 15.2 আমি সরাসরি এখন করানো শুরু করছি, ঠিক আছে? অঙ্কগুলো দেখো, আশা করি বুঝতে পারবে। প্রথম অঙ্কটাকে পড়ো কি বলেছে। তো দেখো 15.2-এর 1 নম্বর অঙ্ক যেটা বলেছে, একটা বর্গাকার জমি বলে দিয়েছে। সেই বর্গাকার জমিটা তোমাকে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তারপরে বলেছে যে জমিটির চারপাশে পাঁচিল দিতে কত পরিমাণ, কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। অর্থাৎ তোমাকে কি কি জানো, তুমি কর্ণের দৈর্ঘ্য জানো।
আর তোমাকে বের করতে হবে কত মিটার দৈর্ঘ্যের প্রাচীর লাগবে। তার মানে প্রাচীর লাগবে কত মিটার দৈর্ঘ্যের। এখান থেকে পরিষ্কার একটা জিনিস আমরা বুঝতে পারছি, আমাকে পরিসীমা বার করতে হবে। না কার পরিসীমা বার করতে হবে? না বর্গাকার জমির পরিসীমা বার করতে হবে। বর্গাকার জমির পরিসীমা ফর্মুলা কি? 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু। তার মানে আমার এখান থেকে দরকার 4 ইন্টু বাহু দরকার। বাহুটা কি আমি এখানে জানি? বাহু কিন্তু আমি জানি না, আমি জানি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমার প্রথম কাজ কর্ণের দৈর্ঘ্য থেকে বাহু বের করা। আমি অবশ্যই ফর্মুলা দিয়ে পারবো। কর্ণের দৈর্ঘ্য সমান সমান জানি √2 ইন্টু বাহু। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, সেখান থেকে আমি প্রথমে বাহু বার করব। বাহু যেই পেয়ে যাবো তার সাথে করে দেবো 4 ইন্টু বাহু, অর্থাৎ আমার পরিসীমাটা পেয়ে গেলাম। পরিসীমা পেয়ে যাবো মানে আমি পাঁচিলের দৈর্ঘ্য পেয়ে যাবো। দেখো কি করে করছি তাহলে। যেটা আমি বলছিলাম, আমরা কি জানি? আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু। এবার দেখো কর্ণের দৈর্ঘ্যটা আমাদের দেওয়া রয়েছে, তাহলে পরের লাইনে বা কর্ণের দৈর্ঘ্যের মানটা আমি বসিয়ে দিলাম 20 ইন্টু √2 সমান সমান এদিকে যা ছিল তাই থাকলো √2 বাহু। পরের লাইনে এই √2টা এদিকে বাহুর সাথে কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ দেখো 20 √2 বাই √2 হয়ে গেল। এই √2 আর এই √2 কেটে গেল। কেটে গেলে আমি কি পাচ্ছি? বাহু সমান সমান কত পাচ্ছি? 20। সুতরাং বাহু সমান সমান আমি পেয়ে গেলাম 20। এবার বাহু যখন পেয়ে গেলাম, আমাকে কি বলেছে? চারপাশে পাঁচিল দিতে। চারপাশে পাঁচিল দেওয়া মানে কি? পরিসীমা। চারপাশে পাঁচিল দেওয়া অর্থাৎ পরিসীমা সমান সমান 4 ইন্টু বাহু, যেখানে বাহুর মানটা আমি অলরেডি জানি 20। তাহলে 4 ইন্টু 20 বসালাম। তাহলে 4 ইন্টু 20 করলে কত হবে? 80, অর্থাৎ 80। তার মানে কি হতে হবে? আমার তো এটাই বলেছিল চারপাশে পাঁচিল দিতে কত লাগবে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম আমার 80 মিটার লম্বা পাঁচিল দিতে হবে। এই তো হলো 1 নাম্বার অঙ্ক। এতটাই সহজ। এবারে আমি আসছি 2 নাম্বার অঙ্কে। দেখো 2 নাম্বার অঙ্কে কি বলেছে। 2 নাম্বার অঙ্কে বলেছে একটি আয়তাকার জমি আছে, যার বাইরে, আয়তাকার জমির বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। আয়তাকার জমি, তার বাইরের দিকে সমান পরিমাণে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ তোমাকে দিয়ে দিয়েছে। জমির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। তারপরে বলেছে প্রতি মিটার 18 টাকা হিসেবে রাস্তার বাইরে দিকে চার ধারে বেড়া দিতে মোট কত রাখবে। তাহলে তোমাকে আয়তাকার জমিটা বলে দিয়েছে, তার বাইরে একটা চওড়া 5 মিটার রাস্তা আছে সেটা বলে দিয়েছে। এবার তোমাকে বের করতে বলেছে ওই রাস্তা সহ যখন আমি জমিটাকে ঘিরবো তখন আমার কি পরিমাণ প্রাচীর লাগবে সেটা বার করতে বলেছে। অর্থাৎ এখানেও সেম পরিসীমা বার করতে হবে। তার আগে আমাকে কিন্তু এখানে জমির দৈর্ঘ্য প্রস্থ বলেছে, প্রাচীর সহ জমির দৈর্ঘ্য প্রস্থটা বলেনি। তাহলে সেক্ষেত্রে আমাকে সেটাকে বের করতে হবে। কি করে বের করবো? দেখো এই হচ্ছে একটা অঙ্ক, যেখানে আমি একটা অলরেডি আয়তাকার জমি আমি এঁকে রেখেছি। ভেতরেরটা হচ্ছে জমি, ঠিক আছে? ভেতরের পোর্শনটা হচ্ছে জমি, যেটা তোমাকে বলে দিয়েছে। মানে আমার জমি হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা আমার হচ্ছে জমি, বাকিটা কিন্তু আমার এখানে রাস্তা। এই পোর্শনটা জমি এবং এই চারিদিকটা হচ্ছে আমার রাস্তা। এবার দেখো ওখানে বলে দিয়েছে জমিটা 2.5 ডেকামিটার লম্বা, অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে 2.5 ডেকামিটার। ভেতরের টুকু, কিন্তু আমি ভেতরের টুকুর কথা বলছি, ঠিক আছে? এতটুকু 2.5 মিটার লম্বা। এবং চওড়াটা বলে দিয়েছে 1.7 মিটার, 1.7 ডেকামিটার। 2.5 ডেকামিটার লম্বা এবং 1.7 ডেকামিটার চওড়া। আমাকে তাহলে সবার এবার তারপরে বলেছে এবং রাস্তাটি এবং চারপাশে যে সাদা যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা 5 মিটার লম্বা। তুমি একটা জিনিস দেখো, এখানে কিন্তু একটা ডেকামিটারে আছে, দৈর্ঘ্য প্রস্থটা ডেকামিটারে দেওয়া এবং রাস্তাটা 5 মিটার হিসাবে দেওয়া। তার মানে আমার দুটো একক রাখা যাবে না, আমাকে একটা এককে নিয়ে আসতে হবে। তাই জন্য আমি সবার আগে কি করলাম, দেখো বাগানের দৈর্ঘ্য সমান সমান 2.5 ডেকামিটার সমান সমান 25 মিটার। ডেকামিটার থেকে মিটারে যাও, দেখবে 10 দিয়ে গুণ করতে হয়। ডেকামিটার থেকে মিটারে গেলে 2.5 ডেকামিটার সমান সমান 25 মিটার হয়। বাগানের প্রস্থ সমান সমান 1.7 ডেকামিটার সমান সমান 17 মিটার হয়। থাকলো। এবং রাস্তাটি বলে দিয়েছে 5 মিটার চওড়া, এতটা থাকলো। তাহলে তুমি একটা জিনিস দেখো, আমাকে বের করতে হবে এই গোটাটার পরিসীমা, এই পরিসীমাটা, বাইরের দিকের পরিসীমাটা। তার মানে বাইরের দিকের পরিসীমাটা যদি বের করতে হয় তাহলে সবার আগে আমার দরকারি বাইরের দিকের দৈর্ঘ্যটা, অর্থাৎ বাইরেটা এটা কতটা চওড়া, কতটা লম্বা সেটা দরকার, এবং এটা কতটা চওড়া সেটা দরকার। নইলে তুমি বাইরের পরিসীমাটা, বাগানের রাস্তা সহ বাগানের যে পরিসীমাটা সেটা বের করতে পারবো না। তার জন্য কি দরকার, এই জায়গাটা ভালো করে বুঝবে। দেখো ভেতরের, এখন ভেতরে এই এতটা কত 25 মিটার,
2.5 ডেকামিটার মানে কি 25 মিটার এতটুকু। এবার এখান থেকে যখনই রাস্তাটা আমার বাইরের চারিদিকে যখন আমার রাস্তাটা তৈরি করা হলো, তখন এই লম্বাটা কতটা হয়ে গেল? এতটা হয়ে গেল। আগে লম্বাটা ছিল এতটা, এখন লম্বাটা এতটা হয়ে গেল। অর্থাৎ লম্বাটা মানে বাগানের দৈর্ঘ্যটা এদিকে কিছুটা বাড়লো, আবার এদিকেও কিছুটা বাড়লো। আচ্ছা এদিকে কতটা বাড়লো? এদিকে এতটুকু বাড়লো। তো এতটুকু বাড়া মানে কত বাড়লো? 5 মিটার বাড়লো। একই রকম ভাবে এদিকেও এতটাই বাড়লো, এদিকে এতটুকু বাড়া মানে কত মিটার বাড়লো? 5 মিটার বাড়লো। তার মানে দৈর্ঘ্য এদিকে 5 বাড়লো, ওদিকে 5 বাড়লো। অর্থাৎ কি হবে? দৈর্ঘ্যের সাথে 5 5 করে যোগ হবে। একই রকম ভাবে প্রস্থ ছিল এতটা প্রথমে, তারপরে প্রস্থ যেহেতু রাস্তাটা যোগ হয়ে গেল, তাই জন্য প্রস্থটা কত হয়ে গেল? এতটা হয়ে গেল। এতটুকু থেকে এতটা হয়ে গেল, অর্থাৎ এদিকেও এতটুকু বাড়লো, এদিকেও এতটুকু বাড়লো। তো এদিকে কতটা বাড়লো? একই রকম 5 মিটার এদিকে বাড়লো, এদিকেও 5 মিটার বাড়লো। অর্থাৎ প্রস্থ যা ছিল তার সাথে আমার 5 মিটার করে যোগ হলো। কেন যোগ হলো? যেহেতু রাস্তাটা বাগানের বাইরে দিয়ে আছে, যেহেতু বাইরে দিয়ে আছে তার মানে কি বাগানের সাথে আমার বেড়ে গেল, বাইরের দিকে বাড়লো যেহেতু বাইরে আছে। যদি এই অঙ্কটাই ভেতর দিকে থাকতো তাহলে কি হতো? যা ছিল তার থেকে কমে যেত। যেহেতু বাইরের দিকে আছে তাই যোগ হচ্ছে। তাহলে আমি যোগ করি, অর্থাৎ রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, মানে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য এবং রাস্তা সহ বাগানের প্রস্থটা বের করব। তারপর সেখান থেকে আমি কি করব? রাস্তা সহ বাগানের পরিসীমা বের করব। তাহলে যদি পরিসীমাটা বেরিয়ে যায় তাহলে তো আমি চারপাশের বাউন্ডারি দিতে কি পরিমাণ কি দৈর্ঘ্যের প্রাচীর লাগবে সেটা বের করে নিতে পারবো। চলো করে নিতে হবে। তো দেখো কি করলাম, আমি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্যটা বের করে নিলাম। 25 মিটার ছিল আগে, তার সাথে এদিকেও 5 বাড়লো, ওদিকেও 5 বাড়লো, তাই 5 যোগ 5 অর্থাৎ 10 বাড়লো। তাহলে 25 থেকে হয়ে গেল 35 মিটার। একই রকম ভাবে রাস্তা সহ বাগানের প্রস্থ আগে ছিল 17, তার সাথে এদিকেও 5 বাড়লো, এদিকেও 5 বাড়লো, অর্থাৎ 5 যোগ 5 10 বাড়লো, মানে 27 মিটার। এবার আমি রাস্তা সহ পরিসীমা অর্থাৎ এই গোটাটা বার করছি আমি, কারণ এই গোটাটা আমি এখন জানি 35, এই গোটাটা এখন হচ্ছে 27। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ 2 ইন্টু 35 যোগ 27 সমান সমান 2 ইন্টু 62। 2 ইন্টু 62 মানে 2 ইন্টু গুণ করলে হচ্ছে 124 মিটার। অর্থাৎ আমার এত মিটার, এই এত মিটার একটা বেড়ার প্রয়োজন হবে। ওখানে বলেছে বেড়া দিতে হবে, তাই তো? হ্যাঁ বলে দিয়েছে বেড়া দিতে হবে 4 ধারে, অর্থাৎ এত মিটার লম্বা একটা বেড়ার প্রয়োজন হবে। এবারে ওখানে যেটা বলেছে যে প্রতি মিটার বেড়ার দাম হচ্ছে 18 টাকা, অর্থাৎ প্রতি মিটারে তোমার খরচ হচ্ছে 18 টাকা। 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে 18 টাকা। তাহলে তোমাকে মোট কত মিটার বেড়া দিতে হবে? না, আমাকে মোট 124 মিটার বেড়া দিতে হবে, কারণ এটাই তো আমার পরিসীমাটা চারিদিকে। তাহলে 124 মিটার যদি বেড়া দিতে হয় তাহলে আমার মোট খরচ কি? 1 মিটারে 18 টাকা, তাহলে 124 মিটারে 18 গুণ 124, অর্থাৎ গুণ করলে আমার হচ্ছে 2232 টাকা আমার মোট এত টাকা খরচ হবে। এই তো হলো আমার 2 নম্বর 15.2 এর 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, এরপরে আমি সরাসরি চলে আসছি অনুশীলনীতে। অনুশীলনীতে চলে আসলে অনুশীলনীতে কিছু অঙ্ক পাবো আমরা, যেগুলো আমাদেরকে করতে হবে। খুব সহজ অঙ্ক, এই ধরনের ছবি এঁকে কিছু অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, চলো অনুশীলনীতে আসি সরাসরি। 1.1 এর প্রথম যে অঙ্কটা বলেছে, দেখো এই ধরনের একটা ছবি আঁকা আছে এবং সেখান থেকে সবকিছু একটা ইনফরমেশন দেওয়া আছে। একটা বাগান যার দৈর্ঘ্য গুলো দেওয়া আছে 20 মিটার, বর্গক্ষেত্রাকার বাগান, কারণ দুপাশে আমার দৈর্ঘ্য বা প্রস্থ যাই বলো সেগুলো 20 মিটার করে দেওয়া, এবং একটা পাশে একটা বারান্দা রয়েছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে 10 মিটার, কারণ এই যে যেটা হচ্ছে দৈর্ঘ্যটা এটা 10 মিটার এবং প্রস্থটা আছে 5 মিটার, এবং পাশে একটা পড়ার ঘর রয়েছে, তার একটা পোর্শন বলে দিয়েছে 6 মিটার। 6 মিটার বলতে এটা বলে দিয়েছে 6 মিটার। তাহলে এটা কত? এটা যদি 6 মিটার হয়, মানে এখান থেকে এতটুকু যদি 6 মিটার হয়, তাহলে এটা কত? উপরেরটা যদি 5 মিটার হয় তাহলে তো এটাও 5 মিটারই হবে না? তাহলে পড়ার ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে 6 মিটার এবং প্রস্থটা হচ্ছে 5 মিটার। এই এতটা ইনফরমেশন আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। এবার একটা একটা করে যা যা বার করতে বলবে সেগুলো আমরা বার করবো। প্রথম যে বলেছে সেটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। তাহলে বাগানের ক্ষেত্রফল অবশ্যই বর্গক্ষেত্রাকার বাগান, তাহলে বাগানের ক্ষেত্রফল কি হবে? বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার। বাহু ইন্টু বাহু মানে 20 ইন্টু 20, বাহু ইন্টু বাহু মানে 20 ইন্টু 20, অর্থাৎ গুণ করলে হবে 400 মিটার স্কোয়ার। এটা গেল আমার বাগানের ক্ষেত্রফল। সেকেন্ড প্রশ্নটা কি বলেছে? সেকেন্ড প্রশ্নটা আমাদের বলেছে প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দা মেঝে মেরামত করতে কত টাকা খরচ হতে পারে। এই যে বারান্দাটা রয়েছে, এই বারান্দার মেঝেটা আমাকে ঠিক করতে হবে। আচ্ছা, মেঝে ঠিক করা, তার কথাটার মানে কি এই পুরো পোর্শনটাই ঠিক করা কিনা? মেঝে ঠিক করা মানে এই পুরোটা, এই মাঝখানে যে সম্পূর্ণ অংশটা রয়েছে এই সম্পূর্ণ অংশটাকে ঠিক করতে হবে। তার মানে আমাকে কি বার করতে হবে না, বারান্দার
ক্ষেত্রফলটাকে বার করতে হবে। কি বার করতে হবে? বারান্দার ক্ষেত্রফল। তার জন্য আমার বারান্দার দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার। দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিয়ে আমি কি পাবো? ক্ষেত্রফল পাবো। তাহলে মোট ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এবার আমাকে বলেছে প্রতি বর্গ মিটারে 30 টাকা। তাহলে 1 বর্গ মিটারে যদি 30 টাকা খরচ হয়, যেটা বেরোবে অ্যান্সার ক্ষেত্রফলে, এত বর্গ মিটারে কত টাকা খরচ হয়, তাহলে যেটা পাবো সেটাই আমার মোট খরচ পেয়ে যাবো। চলো তাহলে করে নিই। তো দেখো আমরা তাই করলাম। এখানে দেখো বারান্দার ক্ষেত্রফল বের করে নিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 10 ইন্টু 5। এই যে 10 হচ্ছে দৈর্ঘ্য, 5 হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে 10 ইন্টু 5 সমান 50 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার বারান্দার ক্ষেত্রফল, অর্থাৎ বারান্দার মোট ক্ষেত্রফলটা। এবার আমি এখানে প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে খরচা, মানে আমাকে বলে দিয়েছে 1 বর্গ মিটারে 30 টাকা খরচা হয়, তাহলে 50 বর্গ মিটারে খরচা হবে ইন্টু 50, 30 ইন্টু 50 সমান করলে 1500 টাকা আমার কিন্তু খরচ হচ্ছে। এটা হলো আমার 2 নম্বর কোয়েশ্চেন। এবার 3 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো। 3 নম্বর কোয়েশ্চেন বলেছে কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। অর্থাৎ একই রকম ভাবে এই যে পড়ার ঘরটা রয়েছে এর মেঝেতে উনি টালি বসাতে চান। টালি বসাতে চাওয়া মানে সবার আগে আমাকে কি করতে হবে? মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি মেঝের ক্ষেত্রফলটাকে আগে বের করাবো। তারপরে বলেছে প্রতিটা টালির দৈর্ঘ্য, প্রতিটা টালির কিন্তু একটা মাপ বলে দিয়েছে। দেখো 25 ইন্টু 25, অর্থাৎ টালিগুলো বর্গাকার, 25 ইন্টু 25 সেমি করে প্রতিটা টালির মাপও বলে দিয়েছে। আমাকে বের করতে হবে তাহলে মোট কতগুলো টালি লাগবে। তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো এই গোটা বোর্ডটা হচ্ছে ওর পড়ার ঘরটা, তাহলে এই গোটা ঘরের ক্ষেত্রফলটাকে আমি আগে বের করে নিলাম। তারপর হয়তো আমাকে বলে দিয়েছে একটা টালির দৈর্ঘ্য প্রস্থ, তার মানে আমি যদি একটা টালির ক্ষেত্রফল বের করি, দৈর্ঘ্য প্রস্থ থেকে ক্ষেত্রফলটা বের করে নিই, অর্থাৎ 25 ইন্টু 25 করে আমি একটা টালির ক্ষেত্রফলটা বের করে নিলাম। এই একটা টালি আমি এখানে বসালাম। এরকম করে আমার টোটাল কতগুলো টালি বসাতে হবে সেটা বের করতে বলেছে। তার জন্য কি করতে হবে? মোট যে ক্ষেত্রফলটা সেটা বের করলাম, সেটাকে এই একটা টালির যে ক্ষেত্রফল হবে সেটা দিয়ে ডিভাইড করব। যদি ভাগ করে দিই তাহলে আমি মোট কতগুলো টালি পাবো সেটা পেয়ে যাবো। কি করতে হবে? আমি আবারও বলছি, মোট ক্ষেত্রফলটাকে এই একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, কারণ এই একটা টালির ক্ষেত্রফল আছে এরকম তো কতগুলো টালি বসাতে হবে, তাহলে আমি সেখান থেকে পেয়ে যাবো। তো চলো সেটা করে নিই তাহলে। 3 নম্বর অঙ্কটাতে আমি কি করলাম? পড়ার ঘরের যে ক্ষেত্রফল সেটাকে আমি বের করে নিলাম 5 ইন্টু 6 মিটার স্কোয়ার, অর্থাৎ 30 মিটার স্কোয়ার। এই 30 মিটার স্কোয়ারটাকে আমি এবারে সেমি স্কোয়ারে নিয়ে গেলাম। 30 মিটার স্কোয়ারটাকে আমি এবারে সেমি স্কোয়ারে নিয়ে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে আমি কেন সেমি স্কোয়ারে নিয়ে গেলাম? আমি তো মিটার স্কোয়ারে রাখতে পারতাম। কেন নিয়ে গেলাম? কারণ এখানে কিন্তু আমাকে অলরেডি বলে দিয়েছে যে টালির ক্ষেত্রফলটাও আমার লাগবে, মানে টালির দৈর্ঘ্য প্রস্থ কিন্তু দেখো আমার সেমিতে আছে, 25 ইন্টু 25 সেমিতে আছে। কাজে আমি যদি দুটো এককে সেম না করি তাহলে আমি তার মধ্যে ক্যালকুলেশন করতেই পারবো না। তাই জন্য আমি কি করলাম? এই পড়ার ঘরের যে ক্ষেত্রফলটা ছিল সেটাকেও আমি সেমি স্কোয়ারে নিয়ে গেলাম, অর্থাৎ 30। এবার সেমি স্কোয়ারে নিয়ে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করো, 30 মিটার কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, অর্থাৎ মিটার থেকে সেন্টি যাওয়ার সময় আমাকে কিন্তু 100 দিয়ে গুণ করতে হয়। এবার আমি এখানে দেখো দুবার 100 দিয়ে গুণ করেছি। কেন দুবার 100 দিয়ে গুণ করেছি? তার কারণ হচ্ছে এখানে মিটার স্কোয়ার রয়েছে, অর্থাৎ কটা মিটার রয়েছে? 2টো মিটার রয়েছে, একটা 5-এর সাথে একটা 6-এর সাথে। তাই যখন আমি মিটার স্কোয়ার থেকে সেমি স্কোয়ারে যাবো একই রকম ভাবে আমাকে দুবারই 100 দিয়ে গুণ করতে হবে, কারণ আমার এখানে স্কোয়ারে আছে, এককটা সম্পূর্ণ পরিমাণে স্কোয়ারে আছে, তাই জন্য আমাকে দুবার 100 দিয়ে গুণ করতে হচ্ছে, অর্থাৎ 30 ইন্টু 100, একবার দৈর্ঘ্যের জন্য 100 দিয়ে গুণ, একবার প্রস্থের জন্য 100 দিয়ে গুণ। তাই জন্য কি হচ্ছে? যেটা হচ্ছে 30-র পরে 4টা 0 এবং সেমি স্কোয়ার। এটা গেল আমার পড়ার ঘরের ক্ষেত্রফল। এবারে আমি একটা টালির ক্ষেত্রফলও বের করে নিলাম, 25 ইন্টু 25। ওখানে বলাই আছে 25 ইন্টু 25 মানে দৈর্ঘ্য 25 প্রস্থ 25, অর্থাৎ বর্গাকার টালি। বর্গাকার টালির ক্ষেত্রফলটা আছে 25 ইন্টু 25 মানে 625 সেমি স্কোয়ার। পড়ার ঘরের ক্ষেত্রফলও পেলাম, টালির ক্ষেত্রফল পেলাম। এবার আমি কি বললাম? মোট যে ক্ষেত্রফল, অর্থাৎ পড়ার ঘরের ক্ষেত্রফলটাকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমার টালি লাগবে, অর্থাৎ 30 তারপরে 4টে 0 ডিভাইডেড বাই 625। যদি এটাকে কাটাকাটি করা যায় তাহলে তোমরা রাফে করে দেখবে অ্যান্সার আসছে 480, অর্থাৎ 480টি টালির প্রয়োজন হবে। এই হলো 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, এরপরে 2 নম্বর অঙ্কগুলো রয়েছে ছবি দিয়ে, অর্থাৎ কিছু ছবি আঁকা আছে, সেখান থেকে বলে দিয়েছে রঙিন অংশের ক্ষেত্রফল। দেখো ছবিগুলোর মধ্যে কিছু রং করা অংশ আছে, সেই অংশের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। খুব সহজ অঙ্ক, আমি অঙ্কগুলো একটা একটা করে করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো আমি প্রথমে 1 নম্বর অঙ্কটা করছি। প্রথম যে ছবিটা রয়েছে, এরকম একটা ছবি রয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ তোমাকে অলরেডি এখানে বলে দিয়েছে। এখানে কিন্তু তোমাকে দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার, অর্থাৎ বাগানটার দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 8 মিটার। আর একটা জিনিস যেটা বলেছে, এই যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা লাল যে ডট করা আছে, এটার ক্ষেত্রফল বের করতে বলেছে তোমাকে।
এই অংশের ক্ষেত্রফল। তাহলে তুমি দেখো এই অংশটার যে ক্ষেত্রফল, তার জন্য আমাকে সবার আগে এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা কতটা চওড়া দেওয়া আছে, কতটা চওড়া দেওয়া আছে, 3 মিটার চওড়া দেওয়া আছে, তাই তো 3 মিটার চওড়া। এবার দেখো আমি যদি ক্ষেত্রফল বার করতে চাই, আমি নিচের অংশটুকু ধরলাম আপাতত নাই, নিচের এই অংশটুকু আপাতত নেই, তাহলে আমার এই বরাবর ক্ষেত্রফলটা আমি বের করতে পারবো। দেখো এই বরাবর যদি আমি রাস্তাটাকে চিন্তা করি বা কল্পনা করি, এই নিচের অংশটুকু কিন্তু নেই, তাহলে এই বরাবর এর দৈর্ঘ্যটা কত, এই বরাবর রাস্তাটার দৈর্ঘ্য কত, নিচেরটা যদি 12 মিটার হয় তাহলে অবশ্যই উপরেরটাও 12 মিটার, মানে দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার। এবং আমার এখানে প্রস্থটা বলে দিয়েছে, কত বলেছে, রাস্তাটুকুর বলছি আমি, কিন্তু বাদবাকিটার অংশ দেখতে যাচ্ছি না। রাস্তাটুকুর প্রস্থ, রাস্তাটুকু চওড়া কতটা, 3 মিটার বলে দিয়েছে, এবং এই বরাবর দৈর্ঘ্যটা কত, এখান থেকে এতটা 12 মিটার। তার মানে এখান থেকে স্টার্ট করে এতটা 12 মিটার, এবং এখান থেকে চওড়াটা হচ্ছে 3 মিটার। তার মানে আমি এই বরাবর, অর্থাৎ দেখো এই অংশটুকু, আমি এই অংশটা, এই যে দাগটা যতটুকু দিলাম, এই বরাবর এই যে চতুর্ভুজটা তৈরি হচ্ছে লম্বা একটা, এটার ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাই আমি আগে এটার ক্ষেত্রফল বের করবো। এটা কি বরাবর, দৈর্ঘ্য বরাবর, তাই তো, এটা দৈর্ঘ্য দিয়ে ধরে বার করছি। তাহলে একই রকম ভাবে দৈর্ঘ্য বরাবর এর ক্ষেত্রফলটাকে বার করবো। ক্ষেত্রফলটা বের করার পরে আমি একই রকম ভাবে প্রস্থ বরাবর বার করতে পারবো কিনা, কারণ এখান থেকে এতটা কত, 8 মিটার, তার মানে এটাও তো 8 মিটারই আছে, এখান থেকে এতটা 8 মিটার, এবং এখানেও বলে দিয়েছে চওড়াটা কতটা চওড়া, এখান থেকে এতটুকু কতটা চওড়া, 3 মিটার। তাহলে প্রস্থ বরাবর যদি ক্ষেত্রফল বের করি, মানে এই যে অংশটা, এই যে এই বরাবর যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এক্ষেত্রে 8 ইন্টু 3, এক্ষেত্রে 12 ইন্টু 3, তাহলে আমার দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল আর প্রস্থ বরাবর ক্ষেত্রফলটা বের করে পেয়ে যাবো। তাহলে আমি সেটাই বের করে নিই আগে। দেখো আমি কিন্তু দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফল দুটোই বের করে নিলাম, দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফল বের করে নিলাম। এবার দেখো আমি যদি রাস্তাটার মোট ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে কি আর এই দুটো যোগ করে দেবো, অর্থাৎ এই দৈর্ঘ্য বরাবর যোগ করবো, প্রস্থ বরাবরও যোগ করে দেবো, তাহলে আমি রাস্তাটার মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি দৈর্ঘ্য বরাবর নিচ্ছি, তখন আমি এই এতটা অংশ অব্দি নিচ্ছি, আবার যখন প্রস্থ বরাবর বা চওড়া প্রস্থ বরাবর যখন নিচ্ছি, তখন আমি এই এতটা অংশ নিচ্ছি। তুমি একটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে কিন্তু এই যে পোর্শনটা আমি কবার নিচ্ছি, এই পোর্শনটাকে দুবার নিচ্ছি, মানে এই যে বর্গক্ষেত্রাকার যে অংশটা রয়ে গেছে, এই অংশটাকে কিন্তু আমি দুবার নিচ্ছি, একবার প্রস্থ বরাবর নিচ্ছি, একবার দৈর্ঘ্য বরাবর নিচ্ছি। কাজে এই অংশটাকে দুবার নিলে কি আমার হবে, দুবার নিলে তো আমার বেশি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আমি কবার নিতে পারবো, হয় প্রস্থ বরাবর নিব, নয় দৈর্ঘ্য বরাবর নিব, মানে যে কোনো একবার নিব, দুবার নেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে কি করব, ওই একবার, দুবারের থেকে আমি কি করবো, ওই একবার ওটার ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দেবো, তারপরে যদি যেটা পাবো সেটাই হচ্ছে আমার মোট ক্ষেত্রফল। এবার মোট রাস্তার ক্ষেত্রফল, এবার এই এতটুকু অংশের ক্ষেত্রফল আমি কি করে বার করবো। তুমি একটা জিনিস দেখো, রাস্তাটা কিন্তু আমার চওড়া বলে দিয়েছিল, এই চওড়াটা কতটা বলে দিয়েছিল, এই যে এই চওড়াটা আমার 3 মিটার বলে দিয়েছে, রাস্তাটা 3 মিটার চওড়া। একই রকম ভাবে এতটাও তো 3 মিটার, এই বরাবর তো 3 মিটারই চওড়া, এটাও কতটা চওড়া, 3 মিটারই চওড়া। তার মানে এটা কি বর্গক্ষেত্র, তাহলে অতটুকু অংশের ক্ষেত্রফল কি হবে, 3 ইন্টু 3 অর্থাৎ 9। তাহলে মোট ক্ষেত্রফল মানে এটার সাথে এটা যোগ করে একটা ক্ষেত্রফল 9 বিয়োগ করে দেবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে করি আমি, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমি কি করলাম, এ দেখো মোট ক্ষেত্রফল সমান সমান 36 প্লাস 24, এই দুটোর যোগ, এটার আর এটার যোগ করলাম, এবং বিয়োগ মাইনাস 3 ইন্টু 3 অর্থাৎ এই ক্ষেত্রফলটাকে আমি বিয়োগ করে দিলাম, এই দুটো যোগ করলে 60 মাইনাস 9 সমান সমান 51 মিটার স্কয়ার। এই হলো আমার প্রথম অঙ্কের উত্তর। এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক, ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে 3 নম্বর যে অঙ্কটা বলেছে, মানে সরি 2 নম্বর যে অঙ্কটা বলেছে, একটা ছবি দিয়ে দিয়েছে আয়তাকার জমি, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 26 মিটার এবং প্রস্থটা বলে দিয়েছে 14 মিটার। তোমাকে বের করতে বলবে রঙিন যে অংশটা আমার এখানে ছবিতে যে লাল কালারের অংশটা রয়েছে, এই অংশের ক্ষেত্রফল। অর্থাৎ আমাকে কি করে বের করতে হবে, একই রকম আগের মতন অঙ্কটা, আগের যে অঙ্কটা ছিল সেম টু সেম, এখানে শুধুমাত্র ছবিটা মাঝখানে প্লাসের আকারে আছে, আগে ছিল সাইডে। তাহলে একই রকম ভাবে আমি দৈর্ঘ্য বরাবর রঙিন যে অংশটা রয়েছে তার ক্ষেত্রফল বের করে নেবো। দৈর্ঘ্য বরাবর বলতে এই যে এতটা দৈর্ঘ্য মানে 26 মিটার দৈর্ঘ্য, এবং প্রস্থ রাস্তাটা কতটা, মানে রঙিন অংশটা কতটা চওড়া সেটা বলে দিয়েছে, 3 মিটার চওড়া। অর্থাৎ রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 26 ইন্টু 3 ইকুয়ালস টু 78 মিটার স্কয়ার। তাহলে এটা গেল দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল। এবারে আমি আসবো প্রস্থ বরাবর, মানে এই বরাবর যখন আমি বের করব, তখন একই রকম ভাবে এই বরাবর মানে রাস্তাটা বা রঙিন অংশটার ক্ষেত্রফল আমার এখানে হচ্ছে,
দৈর্ঘ্যটা হচ্ছে 14 মিটার, অর্থাৎ প্রস্থ বরাবর আমার দৈর্ঘ্যটা হচ্ছে 14 মিটার, কিন্তু রাস্তাটা কত মিটার চওড়া? 3 মিটার চওড়া। অর্থাৎ প্রস্থ বরাবর যখন ক্ষেত্রফল বের করবো তখন কি করবো? 14 ইন্টু 3 ইকুয়ালস টু 42 মিটার স্কোয়ার। এবার দেখো এখানেও কিন্তু সেম হচ্ছে। কি হচ্ছে? যখন আমি এই বরাবর এবং এই বরাবর নিচ্ছি, মাঝখানের যে এই যে ব্ল্যাক কালার অংশটা যে রয়েছে, এই অংশটা, এই যে স্কোয়ার অংশটা আমি দুবার নিচ্ছি। এই বরাবর এই অংশটাকে আমি যখন এই বরাবর নিচ্ছি তখনও নিচ্ছি, যখন এই বরাবর নিচ্ছি তখনও নিচ্ছি, তাহলে এই অংশটাকে আমি দুবার নিচ্ছি, কিন্তু আমার দুবার নেওয়া যাবে না। কি করতে হবে? তাহলে আমাকে একবার সাবট্রাক্ট করতে হবে, অর্থাৎ বিয়োগ করে দিতে হবে একবার। তাহলে আমি কি করব? মোট ক্ষেত্রফল এই দৈর্ঘ্য বরাবর 78 যোগ প্রস্থ বরাবর 42 মাইনাস মাঝখানের যে স্কোয়ার অংশটা কত? এটাও 3 মিটার এবং এটাও 3 মিটার চওড়া, তার মানে 3 ইন্টু 3 অর্থাৎ 9 মাইনাস করে দিলাম। তাহলে 120 মাইনাস 9 ইকুয়ালস টু 111 মিটার স্কোয়ার, অর্থাৎ 111 মিটার স্কোয়ার। এটাই হলো আমার 2 নম্বর অঙ্কের উত্তর বা 2 নম্বর অঙ্কটা। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কে। আমি এবারে 3 নম্বর অঙ্কে আসছি। এই যে অঙ্কটা রয়েছে, মানে 3 নম্বর অঙ্কটা যে রয়েছে, সেই অঙ্কটা কিন্তু তোমরা নিজে করি 15.2 তে যে দ্বিতীয় অঙ্কটা করেছিলে, সেম টু সেম একই অঙ্ক, কোনো রকম চেঞ্জ নেই। তোমাকে খালি ক্ষেত্রফলটা বের করতে বলেছে। অর্থাৎ আমি কিন্তু এই ক্ষেত্রে ভেতরের যে অংশটা, ভেতরের যে প্রবীণ অংশ বাদে যে অংশটা রয়েছে তার দৈর্ঘ্য বলে দিয়েছে 16 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে 9 মিটার। তাহলে আমি ভেতরের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। 16 ইন্টু 9, 16 ইন্টু 9 করলে যেটা হবে সেটা হচ্ছে ভেতরের অংশের ক্ষেত্রফল। এবার ভেতরের অংশের ক্ষেত্রে অংশটা যখন ছিল তখন তার দৈর্ঘ্য ছিল 16। এবার যখনই সেটা বাইরে রঙিন অংশটা অ্যাড হয়ে গেল তখন কি হলো? এখানকার দৈর্ঘ্য থেকে বাইরের দৈর্ঘ্যটা কি হলো? বেড়ে গেল না? এই সাইডেও বাড়লো, এই সাইডেও বাড়লো। কতটা বাড়লো? যেটা 4 মিটার চওড়া, তার মানে এই সাইডেও 4 মিটার বাড়লো, এই সাইডেও 4 মিটার বাড়লো। তার মানে বাইরের যে অংশটা, এটার ক্ষেত্রে এটার যে দৈর্ঘ্যটা সেটা কত হবে? 16 প্লাস 4 প্লাস 4, অর্থাৎ এদিকেও প্লাস 4 এদিকেও প্লাস 4। একই রকম ভাবে প্রস্থর ক্ষেত্রে ছিল 9। এটা কি হলো? যখনই বাইরে রঙিন অংশটা অ্যাড হয়ে গেল তখন কি হলো? এই প্রস্থটা কিন্তু বেড়ে গেল। কতটা বাড়লো? না এদিকেও 4 বাড়লো, এদিকেও 4 বাড়লো, অর্থাৎ 9 প্লাস 4 প্লাস 4। এটা গেল রঙিন অংশ সহ রাস্তা আয়তাকার অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে সেখান থেকে রঙিন অংশ সহ ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে পরে যেটা বেরোবে সেটা রঙিন অংশ সহ ক্ষেত্রফল বেরোবে, আগে যেটা বেরোলো সেটা রঙিন অংশ ছাড়া ক্ষেত্রফল বেরোবে। এই টোটাল ক্ষেত্রফলটা থেকে যদি ভেতরের এই অংশের ক্ষেত্রফলটাকে আমি মাইনাস করে দিই তাহলেই পাবো রঙিন অংশের ক্ষেত্রফল। আমাকে তো এটাই বলেছে বের করতে। তাহলে প্রথমত আমি রঙিন অংশ ছাড়া যে অংশটা রয়েছে সেটার ক্ষেত্রফল বের করব, তারপর রঙিন অংশটা ধরে দৈর্ঘ্য বের করব, রঙিন অংশটা ধরে প্রস্থ বের করব, তার ক্ষেত্রফল বের করব, তারপর সেকেন্ডের ক্ষেত্রফলটা থেকে প্রথমের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো। এই তো অঙ্ক। তাহলে করছি, দেখো দেখো আমি রঙিন অংশ বাদে ক্ষেত্রফলটা বের করে নিলাম। মানে এটা 16 মিটার, এটা 9 মিটার, অর্থাৎ 16 ইন্টু 9 যদি করি তাহলে 144 মিটার স্কোয়ার, মানে 144 মিটার স্কোয়ার। আমি এটা রঙিন অংশ বাদে ক্ষেত্রফলটা বের করলাম। এরপর আমি রঙিন অংশ সহ দৈর্ঘ্য বের করছি। 16, এদিকে 4 বাড়ছে, এদিকে 4 বাড়ছে, তাই 16 প্লাস 4 প্লাস 4 ইকুয়ালস টু 24 মিটার। একই রকম ভাবে যখন রঙিন অংশ সহ প্রস্থ বের করবো, প্রস্থটা ছিল আগে 9, তার সাথে এদিকে 4 বাড়ছে, এদিকে 4 বাড়ছে, অর্থাৎ 9 প্লাস 4 প্লাস 4 ইকুয়ালস টু 17 মিটার। এবার আমি রঙিন অংশ সহ ক্ষেত্রফল বের করবো, তার মানে এই গোটাটা, এই রঙিন অংশের দৈর্ঘ্য এবং প্রস্থটা আমি জানি। এবার এই গোটাটার ক্ষেত্রফল বের করবো। রঙিন অংশ সহ ক্ষেত্রফল বের করার জন্য 24 মিটার ইন্টু 17 ইকুয়ালস টু, গুণ করবে তোমরা রাফে করে দেখবে 408 মিটার স্কোয়ার হচ্ছে গুণফল। তার মানে রঙিন অংশ সহ ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে 408 মিটার স্কোয়ার। এই রঙিন অংশ গোটাটার ক্ষেত্রফল থেকে যদি মাঝখানের এই পোর্শনটাকে আমি বিয়োগ করে দিই তাহলেই আমি রঙিন অংশের ক্ষেত্রফলটা পাবো। অর্থাৎ 408 থেকে যদি 144, এটা এই 408 এখান থেকে যদি আমি আগে এই রঙিন অংশ বাকি ক্ষেত্রফল মানে 144টাকে বিয়োগ করে দিই তাহলে আমি কি পাবো? রঙিন অংশের ক্ষেত্রফল পাবো। অতএব সুতরাং এটা ইকুয়ালস টু হচ্ছে, ক্যালকুলেশন করে দেখবে 264 মিটার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে 264 মিটার স্কোয়ার। এইটা হলো রঙিন অংশের ক্ষেত্রফল। একই রকম ভাবে পরের অঙ্কটা রয়েছে, কিন্তু পরের অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস দেখো, ওখানে বাইরের দৈর্ঘ্য এবং প্রস্থটা বলে দিয়েছে, মাঝখানে চওড়াটা বলে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে ভেতরের অংশের দৈর্ঘ্য প্রস্থ আমাদেরকে বের করতে হবে। যেহেতু বাইরের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, সেখান থেকে যখন ভেতরের দৈর্ঘ্য প্রস্থটা বার করবো, বাইরে থেকে যখন ভেতরে আসবো, বাইরেরটা দেখো বাইরে আগে এতটা ছিল, এখন এই অঙ্কটার ক্ষেত্রে যা করলাম তার উল্টোটা। এই অঙ্কের ক্ষেত্রে ভেতরটা বলে দিয়েছিল বাইরে, তাই ভেতর থেকে যখনই বাইরে যাচ্ছিলাম বেড়ে যাচ্ছিল। এবার বাইরে থেকে আমি কি করব? ভেতরে আসবো। বাইরে থেকে যখনই আমি ভেতরে আসবো তখন কি হবে? কমে যাবে। সেক্ষেত্রে কি হবে? একই রকম ভাবে এখানে যোগ হচ্ছিল, ওখানে কি হবে? মাইনাস হয়ে গিয়ে বিয়োগ হবে।
কি করে হবে আমি দেখাচ্ছি অঙ্কটা। দেখো শুরু করছি। একই রকম ভাবে আমি এখানে বাইরের গোটাটা জানি 28 মিটার এবং বাইরের গোটাটা জানি 20 মিটার। তাহলে গোটাটার আগে ক্ষেত্রফল অর্থাৎ রঙিন অংশ সহ ক্ষেত্রফলটা বার করে নিলাম। 28 × 20 মানে 560 মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার দেখো এবার যখন বাইরের অংশটা ছিল 28, এবার চারিদিকে রঙিন একটা অংশ হলো। এবার সেখান থেকে আমি ভেতরের অংশ আসছি। দেখো বাইরের অংশ থেকে যখনই ভেতরের অংশে আসছি তখন বাইরের অংশের যে নীল দাগটা ছিল ভেতরের অংশে কি হচ্ছে সেটা ছোট হয়ে যাচ্ছে। বাইরে থেকে যখনই ভেতরে ঢুকছি সেটা ছোট হয়ে যাচ্ছে। কতটা ছোট হচ্ছে না, এদিকে 3 মিটার কমছে, এদিকে 3 মিটার কমছে, অর্থাৎ আমার দুই সাইড থেকে মোট 3 মিটার করে কমে আসছে। যেহেতু ভেতরে আসছি তাই কমে যাচ্ছে, বাইরে গেলে বাড়ে। ভেতরে আসার জন্য 28 থেকে এদিকেও 3 মিটার কমলো, এদিকেও 3 মিটার কমলো, দুটো 3 মিটার কমে গিয়ে আমার হলো 22 মিটার। একই রকম ভাবে প্রস্থ এবার আছে 20 মিটার। প্রস্থ 20 মিটার থেকে দেখো এদিকেও 3 মিটার কমছে। এই যে প্রস্থ আগে ছিল এটা, এবার এই সাইড থেকে 3 মিটার কমলো, এই সাইড থেকে 3 মিটার কমলো, কমে হলো আমার এতটা। তার মানে প্রস্থ 20 থেকে 3 দুবার মাইনাস হলো, মাইনাস হয়ে গিয়ে হলো 14 মিটার। এবার যেটা পাবো, এবার এটার দৈর্ঘ্যটা হচ্ছে 22 এবং এটা হচ্ছে 14। তার মানে এতটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে 22 × 14 = 308 মিটার স্কয়ার। এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে 308 মিটার স্কয়ার এবং গোটাটার ক্ষেত্রফল আমি জানি 560 মিটার স্কয়ার। এবার এই গোটাটা থেকে যদি মাঝখানের অংশটাকে বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো আমি? এই রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। অর্থাৎ 560 থেকে -308 করে দিলাম, তাহলে আমি যেটা পাচ্ছি 252 মিটার স্কয়ার। এটা হচ্ছে আমার রঙিন অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হলো আমার 4 নাম্বার অঙ্ক। এরপরে একটা অঙ্ক রয়েছে 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কটা দেখো, 5 নাম্বার অঙ্কটা আর 2 নাম্বার অঙ্কটা সেম। 5 নাম্বার অঙ্কে কি ছিল, 2 নাম্বার অঙ্কে কি ছিল, দুটো রাস্তা রয়েছিল, এই বরাবর এই বরাবর। এবার এখানে কি আছে, আর একটা এক্সট্রা রাস্তা চলে এসেছে, তার মানে 3টে রাস্তা রয়েছে। তাহলে সবার আগে আমার দৈর্ঘ্য বরাবর যে লম্বা রাস্তাটা রয়েছে সেটার ক্ষেত্রফল বের করতে হবে এবং প্রস্থ বরাবর যে দুটো রাস্তা রয়েছে তার একটার ক্ষেত্রফল বের করে × 2 করবো, কারণ দুটো সেম। তাহলে টোটাল 3টে রাস্তার ক্ষেত্রফল আমি পেয়ে যাবো। ঠিক আছে, এবার 3টে রাস্তার ক্ষেত্রফল যোগ করতে হবে। এবার দেখো 2 নাম্বার অঙ্কে কি ছিল, মাঝখানে একটা বর্গক্ষেত্রাকার অংশ আসছিল, সেটাকে বিয়োগ করতে হচ্ছে। এই ছবিটাতে যদি দেখা যায় তাহলে দেখা যাবে এই ছবিটাতে বর্গক্ষেত্রাকার যে অংশটা সেটা দুবার আসবে। প্রথমে এই সাইডের জন্য আসবে, তারপরে এই সাইডের জন্য আসবে। তার মানে ওই দুটোকেই এখানে বিয়োগ করতে হবে। এটার জন্য একবার বিয়োগ করবো, এটার জন্য একবার বিয়োগ করবো, তাহলে আমার 5 নম্বর অঙ্কটা হয়ে যাবে। আমি 5 নম্বর অঙ্কে আসছি। নাম্বার অঙ্কটা দেখো, এখানে দৈর্ঘ্য কত 120, মানে এই গোটাটা হচ্ছে 120 সেমি, এই গোটা দৈর্ঘ্যটা হচ্ছে 120 সেমি। ঠিক আছে, এবার তাহলে এই যে দৈর্ঘ্য বরাবর যখন রঙিন অংশটা নেব, মানে এই বরাবর যে রঙিন অংশটা যখন নেব এই বরাবর, তখন আমার দৈর্ঘ্যটা কত 120, কিন্তু এই প্রস্থটা কত 3 সেমি। তার মানে দৈর্ঘ্য বরাবর বা রঙিন অংশের ক্ষেত্রফল 120 × 3 = 360 সেমি স্কয়ার। এবার প্রস্থ বরাবর দুটি রঙিন অংশের ক্ষেত্রফল, প্রস্থ বরাবর বলতে এই যে প্রস্থ বরাবর একটা রঙিন অংশ এবং প্রস্থ বরাবর দুটো রঙিন অংশ। তার মানে প্রস্থ বরাবর যখন একটা রঙিন অংশ নিচ্ছি তখন খেয়াল করে একটা রঙিন অংশ বলতে এটা কত, এই গোটাটা কত, লম্বাটা কত 90 সেন্টিমিটার দেওয়া আছে, লম্বাটা হচ্ছে 90 সেন্টিমিটার, কিন্তু এই চওড়াটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে 90 × 3 এটা হচ্ছে একটা অংশের ক্ষেত্রফল। যেহেতু দুটি অংশ আছে তাই লাস্টে গিয়ে × 2, এই × 2টা কি জন্য, দুটো যেহেতু আছে এরকম তাই জন্য × 2। তাহলে 90 × 3 270 × 2 = 540 সেমি স্কয়ার। তাহলে রঙিন অংশ দৈর্ঘ্য বরাবর পেয়ে গেলাম, প্রস্থ বরাবর পেয়ে গেলাম। এবার দেখো মোট বলতে গেলে কি করতে হবে, এটা এটা এবং এটা সবগুলো যোগ। তাহলে মোট ক্ষেত্রফলের সময় কি হচ্ছে, দৈর্ঘ্য বরাবর 360 এবং প্রস্থ বরাবর দুটো যে ক্ষেত্রফল 540 যোগ করলাম। কিন্তু আবার দেখা যাচ্ছে এই যে জায়গাটা এবং এই যে জায়গাটা, এই জায়গাটা আমি দৈর্ঘ্য বরাবরের সময় নিচ্ছি, আবার প্রস্থ বরাবরের সময়ও নিচ্ছি, মানে এই জায়গাটা আমি কবার নিচ্ছি, টোটাল দুবার নিচ্ছি, কিন্তু আমার নামা যাবে না। তাই এই অংশটা থেকে একবার বিয়োগ হবে এবং এই অংশটা থেকে একবার বিয়োগ হবে। তার মানে একই অংশ কবার বিয়োগ হচ্ছে, দুবার বিয়োগ হচ্ছে। তাহলে এখানে খেয়াল করো, টোটাল অংশটা কি করলাম, যোগ করলাম, বিয়োগ 3 × 3। 3 × 3 বলতে এটাও 3 মিটার চওড়া এবং এটা 3 সেন্টিমিটার চওড়া এবং এটাও 3 সেন্টিমিটার চওড়া। তার মানে টোটাল চওড়াটা কিন্তু এটার ক্ষেত্রফল হচ্ছে 3 × 3, অর্থাৎ 3 × 3 হচ্ছে একটা অংশের ক্ষেত্রফল। এরকম দুটো অংশ রয়েছে তাই জন্য এই লাস্টে × 2। তাহলে এই দুটো অংশকে গুণ করলে হবে 18, তাহলে 900 থেকে 18 মাইনাস গেলে হবে 882 সেন্টিমিটার স্কয়ার। এটা হলো আমার 5 নাম্বার অঙ্ক। একই রকম অঙ্ক আছে, খালি একটু বুদ্ধি খাটাতে হবে এবং অঙ্কটা কি বলেছে, ছবি কি বলেছে, অঙ্কটা কি বলেছে সেটা দেখতে হবে। যদি সেটা বোঝা যায় তাহলে অবশ্যই অঙ্কগুলো পারবে। আমি আবারও বলছি,
অঙ্ক মুখস্থ করার বিষয় নয়। অঙ্ক যত বুঝতে পারবে তত তোমার কাছে অঙ্ক ইজি মনে হবে। যদি অঙ্ক না বুঝে করতে চাও, কিচ্ছু অঙ্ক মাথায় ঢুকবে না। কাজে অঙ্কগুলোকে ভালো করে বুঝে বুঝে করতে হবে। তো দেখো 3 নম্বর অঙ্ক যেটা রয়েছে, 3 নম্বর অঙ্ক বলেছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলে দিয়েছে 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। অর্থাৎ আমার যেহেতু অনুপাত বলে দিয়েছে, তাই জন্য আমাকে একটা আনুপাতিক ধ্রুবক বা একটা সাধারণ সংখ্যা আমাকে ধরতে হবে। সে আনুপাতিক ধ্রুবক বা সাধারণ সংখ্যাটাকে আমি এক্স ধরে নেব। যেহেতু আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলে দিয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 বলেছে, তার মানে দৈর্ঘ্য 4x এবং প্রস্থ হচ্ছে 3x। এখান থেকে আমি দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেলাম, মানে এক্স দিয়ে পেলাম। এবার আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে মাঠটি চারিদিক দিয়ে একবার হেঁটে এলে, চারিদিকে একবার হেঁটে আসা মানে কি, পরিসীমা বের করা। অর্থাৎ পরিসীমাটাও আমাকে এখানে বলে দিয়েছে 336 মিটার। তাহলে আমি ওই যে 4x আর 3x পেয়েছি সেখান থেকে একটা পরিসীমা বের করব। সূত্র, যেটা সূত্র জানি আমরা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা দিয়ে একটা পরিসীমা বের করবো। যেটা পাবো সেটার সাথে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন করে বা প্রশ্নানুসারে করে ওটা ইকুয়াল টু 336 লিখবো। লিখে ওখান থেকে x এর ভ্যালুটা বের করব। x এর ভ্যালুটা বের করে যখন আমি 4x আর 3x এর মধ্যে x এর ভ্যালুটাকে পুট করে দেবো, তাহলে সেখান থেকে মাঠের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবো। মাঠের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে আমাকে বের করতে বলেছে মাঠটির ক্ষেত্রফল কত। তো মাঠটির ক্ষেত্রফল তো আমরা জানি কি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে তাই করব। তাহলে চলো অঙ্কটা করা যাক। আমি এখানে কি করলাম, ধরি আনুপাতিক ধ্রুবক x ধরে নিলাম এবং এখান থেকে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত আমাকে এখানে বলে দিয়েছিল 4:3। তাহলে এখান থেকে সরাসরি দৈর্ঘ্য সমান 4x এবং প্রস্থ সমান 3x আমি লিখতে পারি। এবার যখনই আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, তাহলে আমি এটার পরিসীমা বের করে নিচ্ছি। পরিসীমা সমান 2 × 4x + 3x, অর্থাৎ 3x আর 4x করলে 7x, 7x × 2 = 14x। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে কেন পরিসীমাটা বার করলাম। তার কারণ আমাকে কিন্তু ওখানে একটা জায়গায় বলে দিয়েছে যে গোটা বাগানটা, আয়তাকার মাঠটি ঘুরে আসতে 336 মিটার পথ অতিক্রম করে। ঘুরে আসা মানে 336 মিটার পথ সে অতিক্রম করলো, অর্থাৎ পরিসীমাটা আমাকে বলে দিয়েছে। তাই জন্য আমি এখানে পরিসীমা বার করলাম এবং তার ফলে কি হচ্ছে, শর্তানুসারে এটা সমান এটা করে নেবো। যেহেতু আমি 14x সমান 336 শর্তানুসারে করতে পারবো, সুতরাং এখান থেকে আমি x এর মানটাও বের করতে পারবো। তাহলে এখান থেকে x এর মানটা আমি বের করে নেব। বের করলে হবে 336/14। 14 দিয়ে কাটাকাটি করো, 14 × 2 = 28, আর এখানে আছে 54, অর্থাৎ x এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম 24। যদি x এর ভ্যালু 24 পেয়ে যায়, তাহলে এই 4x এর জায়গায় আর 3x এর জায়গায় যদি x এর ভ্যালু বার করে নিই, তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। এবার সেই দৈর্ঘ্য প্রস্থটাকে কি করব, আমাকে ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ, সেগুলো গুণ করব, যেটা পাবো সেটাই হলো আমার ক্ষেত্রফল। x সমান 24 তো পেয়েছিলাম, দৈর্ঘ্য সমান 4x, অর্থাৎ 4 × 24 = 96 মিটার পেয়ে গেলাম। প্রস্থ সমান 3x, তার মানে 3 × 24 = 72 মিটার পেয়ে গেলাম। অর্থাৎ ক্ষেত্রফল সমান কত হচ্ছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 96 × 72 = 6912 মিটার। এই হলো আমাদের 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্ক এতটুকুই, এখানে শেষ, এখানে অ্যান্সার। এবং এরপরে আসছি আমি 4 নাম্বার অঙ্ক। চলো 4 নাম্বার অঙ্কটা পড়ে নেওয়া যায়। কি বলেছে 4 নাম্বার অঙ্ক বলেছে, প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে সমতল একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় এত। মোট খরচ বলে দিয়েছে এবং প্রতি বর্গ মিটারে খরচ বলে দিয়েছে। এবার মোট খরচ যদি আমি জানি, ধরো গোটা জমিটা চাষ করতে আমার যত টাকা লেগেছে এবং এতটুকু জমি চাষ করতে প্রতি বর্গ মিটারে আমাকে বলে দিয়েছে, তাহলে মোট খরচটাকে যদি প্রতি বর্গ মিটারে খরচ দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো, মোট জমির ক্ষেত্রফলটা পেয়ে যাব। কি পাবো না, মোট জমির ক্ষেত্রফলটা পাবো। এরপরে বলেছে যে চাষ করতে, এবং জমিতে কি ধরনের জমি সেটাও বলে দিয়েছে, বর্গাকার জমি বলে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল যদি আমি পেয়ে যাই, সেখান থেকে আমি একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে অবভিয়াসলি একটা বাহুর দৈর্ঘ্য আমি সেখান থেকে বের করবো। বের করার পরে বলেছে যে এরপর বলছে চারিদিকে একটা বেড়া দিতে বলেছে। বেড়া দিতে এত টাকা খরচ হলো, মোট খরচ হলো। চারিদিকে বেড়া দেওয়া মানে তার পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করার পরে যে খরচটা বলেছে বেড়া যেতে, সেটা দিয়ে গুণ করলে আমার মোট খরচ বেরিয়ে যাবে। চলো অঙ্কটা শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম কাজ, আমি ভাগ করে মোট ক্ষেত্রফল বের করব, সেখান থেকে আমি একটা বাহুর দৈর্ঘ্য বার করবো। এতটুকু আগে করবো, ঠিক আছে। দেখো আমি কি করলাম, জমির ক্ষেত্রফল সমান মোট খরচ বাই প্রতি বর্গ মিটারে খরচ, অর্থাৎ মোট খরচ 1440 টাকা এবং প্রতি বর্গ মিটারে খরচ 3.50 টাকা। এটাকে যখন আমি নিচে কাটাকাটি করলাম, পয়েন্ট উপরে 100 এবং 350 দিয়ে উপরে 1440 কে কাটলে 400। এই যে 400টা পেলাম, এটা কিন্তু আমি জমির ক্ষেত্রফল পেলাম, অর্থাৎ 400 বর্গ মিটার। এটা আমি পেলাম জমির মোট ক্ষেত্রফলটা। এখান থেকে আমি বাহুর দৈর্ঘ্য বার করতে পারবো, কারণ বর্গাকার জমি আমাকে বলে দিয়েছে। তাহলে বর্গাকার জমি বাহু সমান কি হয়, √/ক্ষেত্রফল।
তাহলে আমি তাই করলাম রুট ওভার ক্ষেত্রফল অর্থাৎ বাহু সমান সমান 20 মিটার পেলাম। এবার আমাকে বলেছে চারিদিকে বেড়া দিতে। চারিদিকে বেড়া দেওয়া মানে অবশ্যই আমাকে পরিসীমা বার করতে হবে। কার পরিসীমা? না, বর্গাকার জমিটির পরিসীমা বার করতে হবে। এবং আমাকে খরচটাও বলে দিয়েছে, সেটাকে খরচটা দিয়ে গুণ করলে আমি তার খরচটা পেয়ে যাবো। আগে আমি পরিসীমাটা বার করি। এবার দেখো আমি এখান থেকে বর্গাকার জমির পরিসীমাটা বের করে নেব। বর্গাকার জমির পরিসীমা সমান সমান 4 ইন্টু বাহু অর্থাৎ 4 ইন্টু 20 সমান সমান 80 মিটার। এবার আমাকে একটা জিনিস বলেছে যে প্রতি 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 8.50। এই টাকাটা প্রতি 1 মিটারে বেড়া দিতে খরচ হয়। তাহলে আমার গোটাটা বেড়া দিতে কি পরিমাণ খরচ হবে? আমি যদি গোটাটা বেড়া দিতে চাই তার মানে আমাকে গোটা পরিসীমা বরাবর বা বাউন্ডারি বরাবর বেড়াটা দিতে হবে। যখনই আমি বাউন্ডারি বরাবর বেড়াটা দেব তার মানে কি হচ্ছে আমার, না আমাকে এই টোটাল 1 মিটারে খরচ এত, 80 মিটারে কত, তাহলে ইন্টু 80 গুণ করবো। গুণ করলে হচ্ছে 680 অর্থাৎ 680 টাকা আমার মোট খরচ হচ্ছে। এটাই হলো আমার অ্যান্সার। আমাকে তো তাই বলেছে যে বেড়া দিতে মোট খরচ কত হবে, এটাই বলেছে। তো এই অবধি আজকের মতন এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলোকে আবার করাবো। তো ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থাকো এবং খুব ভালো থাকো। থ্যাংক ইউ।